3 হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাস, কারণ কর্মধারয় সমাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো কর্মধারয় সমাস সম্পর্কে জানার আগে আমরা একটু কর্মধারয় সমাসের কিছু বেসিক নিয়ে আলোচনা করে নিই, তাহলে আমাদের কাছে এই সমাসটা সহজ হয়ে যাবে। এই দেখো, কর্মধারয় সমাস আমরা জানি কর্মধারয় সমাসের পরপদ প্রধান, এবং কর্মধারয় সমাস দ্বারা কি করা বোঝায়? তুলনা করা বোঝায়। যখনই আমরা কোনো কিছু তুলনা করা বোঝাবো সেটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। ঠিক আছে, কর্মধারয় সমাসের মধ্যে এখন যেহেতু দ্বিগু সমাসটাকে দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমরা কিন্তু কর্মধারয়ের পাশে দ্বিগুটিকে নিয়েছি, কারণ এখন এটা একটা কর্মধারয়ের অংশ হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, আর দ্বিগু চেনার একটা সহজ উপায় হচ্ছে দ্বিগু শুরুতেই সংখ্যা থাকে, যেমন চৌরাস্তা, 4 রাস্তা সমাহার, সংখ্যা আছে মানে দ্বিগু সমাস। ঠিক আছে, তো পরপদ প্রধান এবং তুলনা করা বোঝায় কর্মধারয় সমাস। যেমন কাজল কালো, এই যে কাজল কালো, এই কাজল কালো দ্বারা কি আমরা তুলনা করা বোঝাচ্ছি না কাজলের মতো কালো? সিংহ পুরুষ দ্বারা আমরা তুলনা করছি না যে পুরুষটা সিংহের মতো সাহসী? তো এই তুলনা করা যখন বুঝাবে সেটাই হচ্ছে আমাদের কর্মধারয় সমাস চেনার একটা সহজ উপায়। এছাড়া এরা তো পরপদকে প্রাধান্য দেয়। তো কাজল কালো, এখানে দেখো পূর্বপদ হচ্ছে কাজল, পরপদ হচ্ছে কালো। সিংহ পুরুষের পূর্বপদ সিংহ, পরপদ পুরুষ। মন মাঝির পূর্বপদ মন, পরপদ মাঝি। এই 3টা উদাহরণ মূলত প্রকারভেদের জন্য আমি লিখেছি। আমাদের কর্মধারয় সমাস হচ্ছে টোটাল 4 প্রকার, দ্বিগু বাদ দিয়ে আর কি, দ্বিগু তো আছেই, দ্বিগু বাদ দিয়ে আরো 4 প্রকার আছে। উপমান, উপমিত, রূপক, আর একটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। আগে মধ্য পদলোপীটা নিয়ে আলোচনা করি। যে কর্মধারয় সমাসে মাঝের পদগুলো লোপ পেয়ে যাবে, মাঝে ধরো পুরো একটা ব্যাস বাক্যের মাঝের অংশ একটা পদ থাকবে, সেটা বাদ হয়ে যাবে। যেমন আমরা প্রথম টাইপে কিন্তু বলেছিলাম সিংহ চিহ্নিত আসন, এখানে চিহ্নিত একটা মাঝের পদ ছিল যেটা লোপ পেয়ে গেছে, মানে মাঝের পদ লোপ পাওয়াই মধ্য পদলোপী। ঠিক আছে, মধ্য পদলোপী, নামই মধ্য পদলোপী। এরপর দেখো উপমান কর্মধারয় সমাস। উপমান দেখো, কাজল কালো, এটা কি সম্ভব নাকি অসম্ভব? কাজলের মতো কি কালো রং হয় বাস্তবে? অবশ্যই হয়। এই যে দেখো, আমার যে বোরখাটা কাজলের মতো কালো, আমার মাথায় যে হেজাব ক্যাপ এটাও কাজলের মতো কালো, আমার হাতে কলমটা কাজলের মতো কালো। কাজলের মতো কালো রং সম্ভব বাস্তবে, এই জন্য এর পাশে আমরা সম্ভব লিখেছি। সিংহ পুরুষ, সিংহের মতো পুরুষ কি সম্ভব? একটা পুরুষ কি কখনো সিংহ হয়ে যায়, বা একটা সিংহ কি কখনো পুরুষ হতে পারে? এগুলো আসলে কার্টুনে হয় যে 7 ভাই চম্পা ফুল থেকে ভাই হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তো কিন্তু এটা অসম্ভব, তাই না? এই জন্য এটা পাশে আমরা অসম্ভব লিখেছি। মন মাঝি, মনের মধ্যে মাঝি থাকাও একটা অসম্ভব বিষয়, মনে কি নৌকা থাকে যে মাঝি থাকবে? তাই এটা হচ্ছে অসম্ভব। তাহলে দেখো 2টা অসম্ভব হয়ে গেল। এখন এদের মধ্যে একটা পার্থক্য বের করতে হবে। সিংহ পুরুষের পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে পুরুষ। সিংহ পূর্বপদ দেখা যায়? অবশ্যই দেখা যায়। পরপদ পুরুষ? অবশ্যই দেখা যায়। মন মাঝির মন দেখা যায় না, কিন্তু মাঝিকে দেখা যায়। দেখো, পূর্বপদ এবং পরপদ উভয় পদকেই যখন দেখা যাবে চোখে, সেটা হচ্ছে দৃশ্যমান। আর পূর্বপদ এবং পরপদের মধ্যে যে কোনো একটাও যদি দেখা না যায়, ঠিক আছে, কারণ এখন এটা দুটো মিলে একটা পদ হয়েছে, মিলনে এক পদীকরণ হয়েছে, তাই একটাকে দেখা যাবে আরেকটাকে দেখা যাবে না, সেটাকে দৃশ্যমান বলা যাবে না, সেটাও অদৃশ্য। আমি আবারও রিপিট করছি, যে কোনো একটা পূর্বপদ বা পরপদের মধ্যে যে কোনো একটা দেখা না গেলেও সেটা হচ্ছে অদৃশ্য। তাহলে সম্ভব যেটা, সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যে সকল শব্দ অসম্ভব কিন্তু দৃশ্যমান দেখা যাবে, সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যেটা অসম্ভব আবার দেখাও যাবে না, অদৃশ্য, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। সম্ভব, অসম্ভব, দৃশ্যমান, অসম্ভব, অদৃশ্য, এভাবে খুব সহজে আমরা প্রত্যেকটা কর্মধারয় সমাস বের করবো কিছুক্ষণের মধ্যেই। এরপর আমরা একটু ব্যাস বাক্য বের করাটাও শিখে ফেলি। লক্ষ্য করো, ব্যাস বাক্য বের করাটা কিন্তু খুবই সহজ। ব্যাস বাক্য বের করাটা কিন্তু খুবই সহজ। কাজল কালো, এই যে পূর্বপদ এবং পরপদ। আচ্ছা, তাহলে দেখো ব্যাস বাক্যটা কিভাবে বের করবো? কাজল এবং কালো, পূর্বপদ এবং পরপদের মাঝে ন্যায় বসবে, তাহলে কি হবে? কাজলের ন্যায় কালো। সিংহ পুরুষ, এটা শেষে ন্যায় বসবে, তাহলে কি হবে? সিংহ পুরুষের ন্যায়, কিন্তু এটা তো আর হয় না। এই জন্য শুধুমাত্র উপমিতর ক্ষেত্রে পরপদটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়। অর্থাৎ শুধুমাত্র উপপদ কর্ম মানে উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে পরপদটাকে সামনে নিয়ে আসতে হবে, বাদ বাকি সব সমাসের মাঝেই বসবে। ঠিক আছে, শুধুমাত্র উপমিতর ক্ষেত্রে কি করব? পরের পদটাকে সামনে আনবো, ন্যায়টাকে শেষে বসাবো, তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়। মন মাঝিতে আমাদের কি করতে হবে? মাঝে রূপ বসাতে হবে, এখানে তবে মাঝে ন্যায় বসানো যাবে না। তাহলে কি হবে? মন আর রূপ, পূর্বপদ এবং পরপদের মাঝে রূপ, মন রূপ মাঝি। খুবই সহজ। উপমানের মাঝে ন্যায় বসবে, উপমিতর শেষে ন্যায় বসবে, যেটা তোমরা শুধু ভুলে যাও, এটা ভুলা যাবে না। উপমিত খুব ইম্পর্টেন্ট। আর রূপকের মাঝে রূপ বসবে। এখন আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করি, তাহলে আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। বেসিক তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। প্রথম প্রশ্নে দেখো প্রথম প্রশ্নটাই আমাদের কর্মধারা থেকে আছে। মধ্য পদলোপী কর্মধারা সমাস উদাহরণ কোনটি? দোয়াত কলম, সাহেব বিবি, সাহিত্য সভা, মন গড়া। এটা উত্তরটা হবে সাহিত্য সভা। সাহিত্য বিষয়ক সভা, মাঝে যে বিষয়ক পদটা ছিল সেটা বাদ হয়ে গেছে। সাহিত্য বিষয়ক সভা। মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য কোনটি? মহতি যে কীর্তি, একটা জিনিস মনে রাখবা, কর্মধারয় সমাস মনে রাখার একটা উপায় হচ্ছে এই যে কর্মধারয় সমাসগুলোতে যে আসে মহতি যে কীর্তি, মহাকীর্তি, এরকম যে রিলেটেড যেগুলো আছে সেগুলো কিন্তু কর্মধারয় সমাস, এটা একটা চেনার উপায়। এরপর দেখো, এর পরের প্রশ্নটা উপমান থেকে চলে আসছে, আমরা এটাকে শিখে আসলাম। উপমান কর্মধারয় সমাস কোনটি? সাহিত্য সভা তো হবে না। উপমান মানে কি? যেটা বাস্তবে সম্ভব। অরুণ রাঙা, অরুণ মানে হচ্ছে সূর্য, অরুণ মানে কি? সূর্য, রাঙা মানে রঙিন। সূর্য কি সাদা কালো হয় নাকি রঙিন হয়? চকচকে
চকচকা হয়? অবশ্যই রঙিন হয়। তার মানে এটাই সম্ভব, যেটা সম্ভব সেটাই হচ্ছে কি উপমান। ভ্রমর কৃষ্ণ কেশ অর্থাৎ কালো ঘন চুল শব্দটি কোন কর্মধারয় সমাস? এটা বাস্তবে সম্ভব, সম্ভব মানে উপমান। ঘন চুল তো হওয়া সম্ভব, ভ্রমর কৃষ্ণ একদম কালো রঙের চুল হওয়া কি সম্ভব? না, অবশ্যই সম্ভব। কলপ দিলেও তো একদম কালো হয়ে যায় চুল। এরপরে দেখো চন্দ্রমুখ। চন্দ্রমুখ এটা কি বাস্তবে সম্ভব? একটা মুখ কি কখনো চাঁদ হয়ে যেতে পারে, বা একটা চাঁদ কি কখনো মুখ হয়ে যায়? এটা কিন্তু বাস্তবে সম্ভব না। আবার চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়, তার মানে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর আমরা জানি উপমিত কর্মধারয় সমাসের শেষে ন্যায় বসে, তাহলে কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। মহাজ্ঞানের সঠিক ব্যাসবাক্য কি? মহাজ্ঞানের সঠিক ব্যাসবাক্য কি? মহৎ যে জ্ঞান। মুখ চন্দ্রের ন্যায়, ন্যায় শেষে আছে, ন্যায় শেষে থাকা মানেই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। মাত্র আমরা জেনে এসেছি উপমানের তো মাঝে ন্যায় থাকে। কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? তুষার শুভ্র। তুষার শুভ্র মানে কি? তুষার মানে হচ্ছে বরফ, শুভ্র মানে হচ্ছে সাদা। তাহলে বরফের মতো, আমাদের কয় সঠিক উত্তর পেয়ে গেছি, বাকি অপশন দেখারও দরকার নাই। বরফের মতো সাদা হওয়া তো সম্ভব। কাগজের রং হয়, টিস্যুর রং হয় তুষার শুভ্র, একদম বরফের মতো ধবধবে সাদা, তার মানে এটা বাস্তবে সম্ভব। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কি? মাত্র আমি তোমাদের উদাহরণে কাজল কালোটাই কিন্তু শিখিয়েছি। তাহলে কাজল কালোর সঠিক ব্যাসবাক্য কি? এটা তোমাদের কাছে খুবই সহজ, কাজলের ন্যায় কালো, প্রথমটাতে সঠিক উত্তর। রূপক কর্মধারয় সমাসের সমস্ত পদ কোনটি? মহাপুরুষ, ঘনশ্যাম, তুষার শুভ্র, বিষাদ সিন্ধু। দেখো বিষাদ সিন্ধুটার দিকে লক্ষ্য করো। বিষাদ সিন্ধু এটা কিন্তু বাস্তবে সম্ভব না। বিষাদ, ডিপ্রেশনের সাগর এগুলো বাস্তবে হয় না। সুখ সাগর, বিষাদ সিন্ধু এগুলো বাস্তবে সম্ভব না, এটা অসম্ভব। দুঃখের সমুদ্র বা সাগর কি সম্ভব? হয় না এটা। কিন্তু বিষাদ আবার দেখাও যায় না, এই জন্য অসম্ভব আবার অদৃশ্য, রূপক কর্মধারয় সমাস। এরপর দেখো অরুণ রাঙা কোন কর্মধারয় সমাস? অরুণ মানে সূর্য, রাঙা মানে রঙিন, তার মানে সূর্যের মতো রঙিন চকচকা, সেটা সম্ভব, তার মানে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যেটা সম্ভব সেটা উপমান। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? বৌভাত, মুখচন্দ্র, মহানবী, কাজল কালো, কুসুম কোমল, অরুণ রাঙা। বুঝাই যাচ্ছে কোনটা সঠিক উত্তর। দেখেছো সম্ভব, অসম্ভব, দৃশ্যমান, অদৃশ্যমান দিয়ে কত সহজে বের করা যায়। এরপর দেখো নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? যেটা শেষে ন্যায় থাকবে সেটাই উপমিত, খুব সহজ। পুরুষ সিংহের ন্যায়, ন্যায় শেষে আছে। তুষার শুভ্র সমাসের ব্যাসবাক্য কোনটি? আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি তুষার শুভ্র ছিল উপমান কর্মধারয় সমাস, কারণ তুষার শুভ্র বাস্তবে সম্ভব। উপমানের কি হয়? মাঝে ন্যায় বসে, তাহলে এর উত্তরটা কি হবে? তুষারের ন্যায় শুভ্র, তাহলে এর উত্তরটা কি হবে? ক। ঠিক আছে। এরপর দেখো স্মৃতিসৌধ কোন কর্মধারয় সমাস? স্মৃতিসৌধ, স্মৃতি মানে স্মৃতি রক্ষার্থে যে সৌধ, তাহলে এটা কি? অবশ্যই মধ্য পদলোপী। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু স্মৃতিসৌধ কোন কর্মধারয় সমাস বলা হয়েছে কি? মধ্য পদলোপী বহুব্রীহি। এখানে কিন্তু কি হবে? মধ্য পদলোপী কর্মধারায়। স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ। ঠিক আছে, তাহলে এটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারা। এখানে বহুব্রীহি দিয়ে ফেলেছে, এটা আসলে হবে কর্মধারায়। সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে? সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারয় সমাসে, সাধারণত যে কর্মধারয় সমাস হয়ে থাকে। আচ্ছা এরপরটা হচ্ছে কি দেখো, সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তার নাম কি? এটা নাম হচ্ছে দ্বিগু সমাস, যেহেতু এটা এখন কর্মধারয় একটা প্রকারভেদ। নিচের কোনটি ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? বেগুন ভাজা, বেগুন তেলে যে ভাজা বেগুন, তাই না? তাহলে এটাই তো বেগুন ভাজা হবে। নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাস? নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাস? মুখচন্দ্র, শশব্যস্ত, পদ্ম আঁখি নাকি সিংহ পুরুষ? এটা কি হবে? শশব্যস্ত। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে। আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ যে আছে, কর্মধারয় সমাস। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? চন্দ্রমুখ উপমিত কর্মধারয় সমাস আমরা জানি, কারণ এটা হচ্ছে কি আমাদের অসম্ভব, কিন্তু চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমেয় পদের অভেদ কল্পনা আছে? আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম অভেদ কল্পনা থাকা মানেই হচ্ছে রূপক, আর বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কোনটি কর্মধারয় সমাস? হাতে কলমে, গোলা ভরা, পদ্ম আঁখি, লাল পেরে। এটা উত্তরটা কি হবে? পদ্ম আঁখি, অর্থাৎ তুলনা করছে পদ্মের মতো চোখ। আচ্ছা এরপরটা দেখো 38। চন্দ্রমুখ কোন কর্মধারয় সমাস উদাহরণ? মুখ চন্দ্রের ন্যায় কোন কর্মধারয় সমাস উদাহরণ? ন্যায় শেষে আছে, তার মানে চোখ বন্ধ করে উপমিত। তাহলে দেখো 39 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস? কাজল কালো। উপমিত কর্মধারয় সমাস কোনটি? মনমাঝি, চন্দ্রমুখ, ঘরজামাই, কাজল কালো। অবশ্যই চন্দ্রমুখ। রূপক কর্মধারয় সমাস নিচের কোনটি? মহানবী, সাহিত্য সভা, মনমাঝি নাকি মহারাজ? এর উত্তরটা হবে আমাদের মনমাঝি, মন রূপ মাঝি, মনমাঝি। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে টাইপের জন্য যখন আমি তোমাদের বেসিক দিচ্ছিলাম সেখানে এই উদাহরণটা দিয়েছি। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? রূপক কর্মধারয় সমাস মানে কি? যেটা অসম্ভব আবার অদৃশ্য, অর্থাৎ মনমাঝি, যেটা আমরা আসলে তোমাদের কিছুক্ষণ আগে বেসিক শেখানোর সময় কিন্তু বলেছি। এরপরটা হচ্ছে মহাজ্ঞানের সঠিক ব্যাস বাক্য কোনটি? মহান যে জ্ঞান, মহা যে জ্ঞান, মহৎ যে জ্ঞান, তাই না? এটা উত্তর কি হবে? মহৎ যে জ্ঞান। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি দেখার জন্য, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।